হ্যালো বন্ধুরা, ইতালির সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে আপনাদের সবাইকে আমরা এখন সুস্বাগত। এয়ারপোর্টের দিকে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা বাড়ির দিকে যাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা দেখছেন, এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি, অর্থাৎ না 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 বাংলাদেশ নয়, ইন্ডিয়াতেও নয়, সে বেলজিয়ামে যাচ্ছি। ইতালিকে চেনেন না এরকম লোক পৃথিবীতে কমই আছে। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামেও কোনো না কোনো লোক এই ইতালিতে বসবাস করে। প্রায় সকলেরই ইচ্ছা করে ইতালির দেশটা কেমন, এর খাওয়া দাওয়া কেমন, তারই কিছুটা বর্ণনা আমি এই ভিডিওর মাধ্যমে, গল্পের মাধ্যমে আপনাদেরকে বলে যাব। আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাস ধরতে। আর ওই যে আছে এয়ারপোর্ট, নেপলি এয়ারপোর্ট। আমরা এখন নেপলি ছেড়ে যাচ্ছি পজিটানোর দিকে। পজিতানো শহরটি আমালপি কোস্টের একটি বিখ্যাত শহর। আমালপি কোস্ট আসলে আমালপি শহর থেকে নাম এসেছে। আমরা শেষ পর্যন্ত সরেন্তো, পজিতানো, রাবেলো এইসব শহরগুলো ঘুরে বেরিয়েছি। ছোট বড় আঁকা বাঁকা এই যে রাস্তা দিয়ে আমরা প্রথমে পজিতানোতে পৌঁছেছি। এর আগে আমরা সরেন্তো শহরে কিছুক্ষণ অপেক্ষা করেছি, খাওয়া দাওয়া করেছি এবং অপূর্ব সৌন্দর্য দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করেছি। এখন আমরা পজিতানো থেকে এসেছি আর ওখানে বাসের জন্য অপেক্ষা করছি। এই যে বাসটা দেখা যাচ্ছে, এই বাসটাতে করে আমরা এই যে পাহাড়ের উপরে উঠেছি। সেই পাহাড়ের একটা গ্রাম নাম নচিতো গ্রামে এই হোটেলে আমরা ছিলাম। এই যে হোটেল থেকে দৃশ্যটা অপূর্ব সুন্দর। যে আমরা হোটেলের দিকে উঠছি উপরে, হোটেলের যে এটা একটা আরবিএন হোটেল বলতে পারেন, মানে যে বাড়ির মালিক সেই। এটা কি নাম? হ্যাঁ, নৌকি। এটা কি দিয়ে বানিয়েছে? টমেটো আর পাস্তা, পাস্তা টমেটো দিয়ে। আর তোমারটা কি? মাশরুম, আর মাশরুম দিয়ে আর ফেটুচিনি, হ্যাঁ পাস্তা। পাস্তা। এটা একদম পাস্তা। এটা অরিজিন ইতালিয়ান, এখানকার স্থানীয় লোক। এই যে আমরা এই যে আমালপি কোস্টটা ইতালির দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত, বিশ্বের অন্যতম মনোরম উপকূলীয় অঞ্চল। এটা তারেনা সির তীরে অবস্থিত। এটা এবং নেপলি থেকে দক্ষিণ দিকে অবস্থিত, খাড়া পাহাড় কিন্তু। আর সমুদ্রের জলটা খুবই নীল, রঙিন বাড়িঘর আর আঁকা বাঁকা রাস্তা তো আগেই বলেছি। এখন আমরা রয়েছি নচিলা গ্রামে, ওখান থেকে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আমরা এখন পজিতানো শহরে পৌঁছে গেছি। ওখান থেকে আমাদের উদ্দেশ্য আমরা আমালপিতে যাব, আজই যাব আমালপিতে, আমালপি শহরে, মানে শহরে। তো ওখান থেকে আমরা বাসে যাওয়া যায়, আবার লঞ্চ বা স্টিমার বা বোটেও যাওয়া যায়। তো আমরা ঠিক করেছি আমরা বোটেই যাব। পুরো শহরটা ভিতরটা ঘোরাফেরা করার পরে এই যে কিছুটা দৃশ্য আবার রিপিট হয়ে গেছে। এগুলো শহরটা যারা উপভোগ করছেন তারা বুঝতে পারবেন, এটা শহরের কিছু দৃশ্য। আমরা এবার চলেছি আমালপির দিকে। আমালপি
যে সমুদ্র অঞ্চলটা মানে বীজটার কিছুটা বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। যে চারিদিকে মানে 3 দিকেই পাহাড়, আর এই যে সমুদ্র দিয়ে যাওয়ার সময় যে দৃশ্যটা সেটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। আসলে এসব জায়গায় না গেলে পরে আপনি এটার অনুভূতিটা পাবেন না। যারা ভ্রমণ পিপাসু মানুষ, আমি তাদের জন্য কিছু বলতে চাইছি যে তা শুধু শহরকেন্দ্রিক নয়, এই যে উপকূলীয় অঞ্চলগুলো আমাকে বিশেষভাবে আকর্ষিত করেছে এই ইতালিতে। ইতালিতে এমন কোনো বাংলাদেশের কোনো গ্রাম নেই যেখানে বা অঞ্চল নেই যেখানে কোনো না কোনো লোক মানে ইতালিতে বসবাস করে। কিন্তু এই যে আমালফি কোস্ট বা এই যে বাণিজ্যিক মানে সামুদ্রিক বন্দরগুলো বা ছোট ছোট ট্যুরিস্ট প্লেসগুলো, ওখানে আমি তেমন উল্লেখযোগ্য কোনো ভারতীয় প্রবাসীকে দেখতে পাইনি। তবে 2-4 জনকে যাদের দেখেছি তারা সবাই কাজে ব্যস্ত ছিল। তবে আমার সাথে একটা বাংলাদেশি উদ্ভূত মানে বংশজাত একটা ছেলের সাথে আলোচনা হয়েছিল। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা আমালফি টাউনটা। আমালফি টাউনটা বলতে গেলে এটা একটা মধ্যযুগীয় একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র ছিল এটা। এছাড়া আমালফিতে এই যে দেখুন একটা ঝর্ণার মতো, তারপরে শহরটা ঘুরে ঘুরে দেখা, এটা ইউনিক। এই ধরনের শহর পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। কারণ এটা এত পুরানো শহর যার নাম অনুসারে এই অঞ্চলটার নামই হয়েছে, এবং এই অঞ্চলটা কিন্তু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। এই অঞ্চলে যাওয়ার সবচেয়ে উপযোগী সময় হলো মানে জুলাই অগাস্টে নয়, জুলাই অগাস্টে প্রচুর লোক আসে, প্রচণ্ড গরমও থাকে। কিন্তু এইসব অঞ্চলে এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত গেলে একটু ফাঁকা পাওয়া যাবে। আপনারা হয়তো, আমিও অত ভিড়ের ফটোগুলো করিনি, কিন্তু ওই সময়টাতেই প্রচণ্ড ভিড় ছিল। আমরা শেষ পর্যন্ত হোটেল নিয়েছিলাম একদম সমুদ্র উপকূলে। এখন আমরা চলে যাচ্ছি আমালফি কোস্টের অন্যতম একটা দর্শনীয় স্থান, সেটা হলো কাফরি দ্বীপ। কাফরি এই যে দ্বীপটা, এটা এত সুন্দর, এখানে সব মিলিয়নদের যারা মিলিয়নিয়ার তাদের বসস্থান। এইটা আপনি এখানে কাফরি থেকে আসতে পারেন, সরেন্তো থেকে আসতে পারেন, আপনি পজিতানো থেকে আমরা এসেছি। আবার এখানে আপনারা অনেকে, বেশিরভাগ লোকই যারা শর্ট টাইমের জন্য যায় কাফরি দেখার জন্য বা নেপোলি দেখার জন্য, নেপোলি থেকে ও কাছে প্রায় সমান দূরত্ব। এটা আপনি বোটে করে যেতে হবে, মানে লঞ্চ করে যেতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা তো আর কি দেব, সেটা দেখতেই পাচ্ছেন। তবে একটা জিনিস যে বলতে চাই, সময় থাকতে ঘোরা উচিত রে ভাই। যত বয়স হবে এসব অঞ্চলে না যাওয়াটাই ভালো, বয়স্কদের নিয়ে বা বয়স্ক যাদের অন্তত হার্টের রোগ রয়েছে এসব জায়গায় না যাওয়াই ভালো। এই যে প্রায় প্রত্যেক অঞ্চলের বাসগুলোর দৃশ্য চেহারা প্রায় একরকমই, মানে এই যে কোস্টটা দেখতে পাচ্ছেন, সেটা খাড়া পাহাড়। এই যে আমরা যাচ্ছি এখন কাপ্রিতে আমরা যেটা উপভোগ করেছি সেটা হলো যে আমরা
চলে গেছি একটা গুহা দেখতে। গুহাটা মানে কত হাজার বছর আগের সেটা আমি ঠিক এখানে উল্লেখ করতে পারছি না, তবে ভ্রমণটা খুবই আরামদায়ক ছিল। এবং এই যে সংক্ষেপে যদি বলি, আমালফি কোস্ট এমন একটা উপকূলীয় অঞ্চল যেখানে পাহাড় রয়েছে, সমুদ্র রয়েছে, ইতিহাস জানার জন্য এবং সংস্কৃতি জানার জন্য আপনি সময় কাটাতে পারেন। প্রত্যেকের এক একটা মিল রয়েছে। আপনি গিয়ে বুঝতে পারছেন যে এখন থেকে 2000 বছর আগে মানে কীরকম ভাবে এখানে গড়ে উঠেছিল সেই এই যে পাহাড় কেটে 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 Now it's রাস্তা closed তৈরি করা। because the rocks are আর falling এটা তাই down. শুধু ইতালি নয়, Mentre হ্যাঁ, io এই মুহূর্তে sogno আমরা così বুঝতে non পেরেছি ritorni mai গোলান più. গুহাটাতে, আমরা এই গুহাটাতে ঢুকেছিলাম। Mi dipingevo le mani e la faccia di এটা blu. Poi নীল d'improvviso সমুদ্রের venivo dal যে vento. নীলাভ দৃশ্য, এটা নাকি পৃথিবীর মধ্যে বিখ্যাত। তো এখানে যাওয়ার জন্য 20 ইউরোস আপনাকে বোট ভাড়া দিতে হয়। আবার এই হেরিটেজ অঞ্চলটাতে ঢোকার জন্য প্রায় 18 ইউরো করে মানে গভর্নমেন্ট ট্যাক্স দিতে হয়। ওরা আবার রিসিপ্ট সহ আমাকে দিয়েছে। আমি আর আমার ছেলেই গেছি ওখানে, অন্যরা তো অন্যদিকে ঘোরার ইচ্ছা তাদের। হ্যাঁ, আমরা একটু ভয় পাওয়ার মতোই, কারণ এই যে ছোট ছোট বোটে করে নিয়ে যায়, ও মানে প্রথম একটা বড় লঞ্চে ওখানে নিয়ে যাবে, তারপরে ছোট ছোট নৌকায় করে মানে দুজন বা হ্যাঁ দুজন, ওখানে দুজন বসবো আমরা, আর একজন থাকে ওই যে যে চালাচ্ছে সে ওটার ভিতরে নিয়ে যাবে। এই এই যে আমরা এখন কাফরিতে ফিরে আসছি। আচ্ছা, কাফরি সম্বন্ধে এবার যেটা বলতে চাইছিলাম, মানে এই উপকূলীয় অঞ্চলটা এটা শুধু ইতালির জন্য বিখ্যাত নয়, শুধু ইতালির নয়, এটা সারা পৃথিবী সমগ্র বিশ্বের অন্যতম একটা আকর্ষণীয় পর্যটন স্থান এই অঞ্চলটা। তো আমি পরপর 2বার মানে গত বছরও আমি ইতালিতে এসেছিলাম। ঠিক এখানে থেকে বিভিন্ন জাহাজগুলো আসবে, বোটগুলো আসবে, এসে জাস্ট এখান থেকে এসে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, দেখাতে পাচ্ছি যে গোল গোল জায়গাটা, ওটার মধ্যে ঢুকবে। ঢোকার পরে সেই ক্যাবেল কার যেটা বলে বা ক্যাবেল রেল, সে রেলটা একদম নিয়ে চলে যাবে সেন্টারে। কি ভালো না? এত সুন্দর সিস্টেম, মানে এত বছর পর বছর আগে করেছে, তার জন্য যারা চিন্তা করেছে তাদের ধন্যবাদ জানাতে হয়। আমরা ক্যাবেল কারে উপরে ওঠার পরে যা দেখতে পেলাম, দেখুন সৌন্দর্যের বাহার কাকে বলে। এটা কাফরিটা একসময় কোনো রাজার আন্ডারেই ছিল। পৃথিবীর যে রাজতন্ত্র শেষ হয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র সব কিছুরই পরিবর্তন হয়েছে। আমাদের ইতালিতে যে 5 রাত্রি 6 দিনের যে ট্যুর শেষ করে আমরা এখন বাড়ি ফেরার রাস্তায় আছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট, এই ফ্লাইট নিয়েছি আমরা নেপোলি থেকে। আর ওইসব অঞ্চল যেতে হলে আপনাকে অবশ্যই হয় বাস বা লঞ্চ বা গাড়ি করে যেতে পারেন, আপনি যদি মিলিয়নিয়ার হন। ধন্যবাদ সাথে থাকার জন্য, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই নিয়ে আমি পৃথিবীর 19তম দেশ ইতালি, কিছুদিনের মধ্যে আবার অন্য কোনো দেশের ভিডিও নিয়ে বা অন্য কোনো স্থানের ভিডিও নিয়ে আসব। আশা করি আপনারা ভালোভাবে এই ভিডিওটা উপভোগ করেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। বেলজিয়াম বিকাশ, বেলজিয়াম থেকে।